বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা আর নিন্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেই চলেছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩০০-রও বেশি ফিলিস্তিনির, আহত হয়েছে ১,০০০-এরও বেশি। হামলা চালানো হয় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও। ইসরায়েলি বিমান হামলায় সেখানে অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় শরণার্থী শিবিরে বেসামরিকদের অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। বৃহস্পতিবার রাতভর চলে বিমান থেকে ক্ষেপণাস্ত্র এবং বোমা নিক্ষেপ। এ সময় গাজার দেইর আল বালাহ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। এ নিয়ে অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। সহিংসতা বেড়েই চলেছে ইসরায়েল লেবানন সীমান্তে। সামরিক অবস্থান টার্গেট করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এবং তেল আবিবের সেনাবাহিনীরা। বৃহস্পতিবার উত্তরাঞ্চলের ইহুদি সেনাঘাঁটি টার্গেট করে একাধিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। তবে ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় আহত হয়েছে ৩ বেসামরিক। জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারাও। এতে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে বড় ধরনের সংঘাত বাধা হতে পারে আশঙ্কা। এদিকে চলমান উত্তেজনার মাঝে লেবাননের সীমান্ত ঘেঁষা ২ কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে তেল আবিব। লেবানন সীমান্তেও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। লেবানন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবু সাহা। বাবু, আপনার কাছে জানতে চাই, ইসরায়েল লেবানন সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? কি অবস্থা বিরাজ করছে সেখানে? ঈশান, আপনি যেমনটা বলছিলেন, লেবাননে কিন্তু গত কয়েকদিন ধরে বিশেষ করে এই সীমান্ত এলাকায় কিন্তু বিশেষ করে সেখানে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি ইসরায়েল এবং লেবাননের যে পাল্টাপাল্টি হামলা, বিশেষ করে হিজবুল্লাহর যে হামলা, সেটা কিন্তু জনমনে অত্যন্ত আতঙ্ক সৃষ্টি করেছে। তো আজকেও কিন্তু সেখানে ইসরায়েলের যুদ্ধ বিমান লেবাননের দক্ষিণে সেখানে সীমান্ত ঘেঁষা অঞ্চলে কিন্তু উঠতে দেখা গিয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে এখানকার স্থানীয় গণমাধ্যমে দেখতে পেয়েছি। তাছাড়া এই উত্তেজনা যদি বাড়ে তাহলে হয়তো বা সংঘাতের দিকে মোড় নেই, তাহলে হয়তো বা লেবাননে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আশা করছেন লেবাননের স্থানীয় অধিবাসী সহ বাংলাদেশিরা। গত মঙ্গলবার যখন গাজায় ইসরায়েলি একটা হাসপাতালে হামলা চালিয়ে সেখানে ৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে, তারপর থেকে কিন্তু ওই রাতেই কিন্তু লেবাননের যেসব ফিলিস্তিনি ক্যাম্প আছে সেখান থেকে তারা বের হয়ে কিন্তু ফ্রান্সের দূতাবাসে হামলা চালায় এবং সেখানে পরের দিন কিন্তু তারা আমেরিকান দূতাবাসে হামলা চালায়। কিন্তু পুলিশি প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। কিন্তু তারপরও লেবাননের এই সীমান্ত অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনার কারণে কিন্তু ইতিমধ্যে লেবাননের যে সকল অধিবাসীরা ওই সংঘাতময় অঞ্চলে ছিল সেখান থেকে কিন্তু তারা অন্যান্য জেলা শহরে স্থানান্তর হয়েছে এবং পাশাপাশি বৈরুত সহ অন্যান্য যে জেলা শহরের যে চিত্র সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। স্কুল, কলেজ, বাবু, আপনার কাছে আরেকটু জানতে চাই, লেবানন সীমান্ত ঘেঁষা ২ কিলোমিটার এলাকা থেকে তো বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে তেল আবিব। বৈরুতেরও কি এমন কোনো পরিকল্পনা আছে কিনা? বিশেষ করে যে অঞ্চলে এই সংঘাত চলছে সেই অঞ্চলে কিন্তু বসতি খুবই কম, যার কারণে বিশেষ করে পাহাড়ময় অঞ্চল, যার কারণে তেমন একটা বসতি বিশেষ করে লেবাননের নাগরিককে কিন্তু সরে আসতে আমরা শুনিনি। তারপরও কিন্তু বিশেষ করে যে কাছাকাছি যে এলাকাগুলি আছে যেখানে বিশেষ করে লেবানিজরা বাস করে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ইতিমধ্যে বৈরুত সহ অন্যান্য জায়গায় কিন্তু তারা স্থানান্তর হয়েছে। পাশাপাশি ওই সব এলাকায় যেখানে বাংলাদেশিরা রয়েছে তাদেরকেও কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু তাদের ফোন নাম্বার এবং তাদের নাম লিপিবদ্ধ করেছে এবং যদি সংঘাত উত্তেজনা বাড়ে বা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বৈরুত দূতাবাস তাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে আনবে, এমনটাই কিন্তু দূতাবাস জানিয়েছে। তবে সার্বিক যে চিত্র, সেই চিত্র কিন্তু লেবাননে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি ২০০৬ সালের মতো অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে বড় ধরনের সংঘাত হতে পারে এবং লেবাননের যে সকল প্রায় ৮০,০০০ প্রবাসী বাংলাদেশিও কিন্তু সংকটের মধ্যে পড়বে। রিশান। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাহরাইনের জনগণ। দ্য ফিলিস্তিনি সাপোর্ট সোসাইটি নামে এক সংগঠনের ডাকে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। শুক্রবার বিকেলে বুসাইটিন এলাকায় অনুষ্ঠিত হয় সমাবেশ। অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান তারা। দাবি তোলেন দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে আহ্বান জানান তারা। বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় মুসলিমরা। মঙ্গলবার গাজার আল আহলি হাসপাতালে বর্বর হামলার নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে মুসলিমদের রাস্তায় নামার ডাক দেয় হামাস। সে ডাকে সাড়া দিয়ে দেশে দেশে চলছে বিক্ষোভ আন্দোলন। আমরা চাই এই ফিলিস্তিন স্বাধীন এবং তাদের সার্বভৌমত্ব নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত বন্ধ নয়, যেন আরও উস্কে দিতে তেল আবিব সফর করছেন পশ্চিমা নেতারা। অস্ত্রবিরতি কিংবা শান্তি চুক্তির চেয়ে কীভাবে ইসরায়েলের পাশে থাকবেন সেই ঘোষণায় দিচ্ছেন এক একজন নেতা। সামরিক, কূটনৈতিক সহ সব ধরনের সহায়তা দিয়ে তেল আবিবের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব নেতারা পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চলতে থাকবে এই সংঘাত। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে তেল আবিব সফর করছেন একের পর এক পশ্চিমা নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর, এমনকি ইউরোপীয় কমিশনের নেতারা পর্যন্ত সফর করে ফেলেছেন তেল আবিব। এসব নেতারা মুখে সংঘাত বন্ধের কথা বললেও তাদের কার্যক্রম পুরোই উল্টো। ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে পশ্চিমা নেতারা এই লড়াইয়ে ইসরায়েলের যা সহায়তা লাগবে সবকিছুই দেওয়ার ঘোষণা দেন। As long as the United States stands, and we will stand forever, we'll not let you ever be alone. যত কঠিন সময় আসুক ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিশ্ব নেতাদের কেউ কেউ। I'm proud to stand here with you in Israel's darkest hour. As your friend, we will stand with you in solidarity, we will stand with your people, and we also want you to win. ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে পশ্চিমা নেতাদের দৃশ্যমান কোনো উদ্যোগ তো নেই, উল্টো তাদের এমন আশ্বাসের পর গাজাবাসীর ওপর যেন বেড়েছে হামলার তীব্রতা। যেন সংঘাত উস্কে দেয়াই তাদের এই সফরের মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নেতারা উদ্যোগ নেবেন ততক্ষণ চলতেই থাকবে রক্তক্ষয়ী এই সংঘাত। এই সংঘাত আরও ভয়াবহ রূপ ধারণ করবে, আরও প্রাণহানি হবে গাজা উপত্যকায়। তাই বৈশ্বিক নীতি নির্ধারকদের সতর্ক অবস্থান নিতে হবে। যতক্ষণ না বিশ্ব নেতারা এই সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নেবেন ততক্ষণ পর্যন্ত এই সংঘাত চলতেই থাকবে। এই অবস্থায় বেসামরিকদের প্রাণহানি বন্ধ এবং সংঘাত থামাতে কার্যকর পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান চীন এবং রাশিয়ার। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হয়েছেন বাংলাদেশি সহ 136 অবৈধ অভিবাসী। বৃহস্পতিবার বিলাসবহুল এক কন্ডোতে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ডের 130 জন পুরুষ এবং 6 জন মহিলা রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত অভিযান চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অবৈধভাবে বসবাসের অভিযোগে এ পর্যন্ত 48,656 জন অবৈধ অভিবাসী এবং 245 জন নিয়োগকর্তা আটক হয়েছেন। লেবাননে উদযাপিত হয়েছে শেখ রাসেলের 60তম জন্মদিন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এ সময় প্রদর্শিত হয় শেখ রাসেলের জীবনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান। রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান মোহাম্মদ বাকি বিল্লাহ। এদিকে স্পেনেও উদযাপিত হয়েছে শেখ রাসেলের জন্মদিন। স্পেন আওয়ামী লীগের আয়োজনে উদযাপিত হয় দিনটি। কেক কেটে শুরু হয় অনুষ্ঠান, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়ান কার্লস বিশ্ববিদ্যালয়ের মাদ্রিজের প্রফেসর ডক্টর শিপন আহমদ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং তার শিশুপুত্র শেখ রাসেলের দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে আছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা আজ সময়ের দাবি।
স্পেন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দুলাল সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক HM দবির তালুকদার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, সহসভাপতি আব্দুল কাদের ঢালি, আহমেদ আসাদুর রহমান সাদ সহ অন্যান্যরা। সর্বশেষ 15 আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রদর্শিত হয়েছে বাংলা চলচ্চিত্র কুড়াপক্ষীর শূন্যে ওড়া। বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্পার্ক ব্রোকের সৌদ সিটি আর্টসের পোর্ট হোপ ভেন্যুতে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জীবনযাপনের বাস্তব প্রতিচ্ছবি নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। সিনেমাটি দেখতে ভেন্যুতে ভিড় করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও বেশ উপভোগ্য ছিল চলচ্চিত্রটি। বিদেশের মাটিতে নিজ সংস্কৃতি আর ভাষার সিনেমা যেন এক চিলতে স্বস্তি দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। সিনেমার নির্মাণশৈলী আর অভিনেতাদের অভিনয় মুগ্ধ করেছে তাদের। সিনেমাটি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 জিতেছে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার। যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জামিন দিয়েছে দেশটির হাইকোর্ট। শনিবার দেশে ফেরার কথা রয়েছে তার। প্রায় 4 বছর ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। হাইকোর্ট থেকে জামিনে থাকায় এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। ধারণা করা হচ্ছে নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লীগ এর নেতৃত্বেই তিনি দেশে ফিরতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী।